হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর থার্ড চ্যাপ্টার পিরিয়ডিক টেবিলের থার্ড পার্ট নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে আমি কি তোমাদের সামনে আলোচনা করব, কোন পার্ট বা ওই পার্টের মধ্যে কি কি রয়েছে। এখানে রয়েছে যে পিরিয়ডিক ট্রেন্ডস ইন ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ বিভিন্ন পর্যায়বৃত্তীয় ধর্ম। সেই পর্যায়বৃত্তীয় ধর্ম নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। তার বেশিরভাগ অংশটাই আজকে আমরা তোমাদের সামনে রাখছি আমি আলোচনা। তো প্রথমে চলে আসি এই যে বিভিন্ন পিরিয়ডিক ট্রেন্ডস, তার মধ্যে প্রথমেই আসি নাম্বার 1, পিরিয়ডিক ট্রেন্ডস। তো পিরিয়ডিক ট্রেন্ডস, এই পিরিয়ডিক ট্রেন্ডস এর ক্ষেত্রে আমরা কি কি বললাম, যে ফার্স্ট যেটা রাখলাম নাম্বার 1 অ্যাটমিক সাইজ, বা বলতে পারি অ্যাটমিক রেডিয়াই। তো এই অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াই কি, অর্থাৎ পরমাণুর আকার। একটা পরমাণুর আকার পর্যায় সারণীতে পর্যায় বরাবর গেলে কিভাবে পরিবর্তন হবে, আর শ্রেণী বরাবর গেলে কিভাবে পরিবর্তন হবে এবং কেন হবে, এই নিয়ে আমাদের আলোচনা। তো প্রথমে আসি এই যে অ্যাটমিক সাইজ, যদি আমরা পর্যায় বরাবর অর্থাৎ লেফট টু রাইটে যাই, আর যদি টপ টু বটম অর্থাৎ শ্রেণী বরাবর যাই, কি হবে না, অ্যাটমিক সাইজটা যত উপর থেকে নিচের দিকে যাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ ইনক্রিজিং। আর এদিক থেকে এদিকে গেলে ডিক্রিজিং, অর্থাৎ শ্রেণী বরাবর গেলে বাড়বে, পর্যায় বরাবর গেলে কমবে। কিন্তু কেন, এটাই আমাদের আলোচনা। এটা কিন্তু মাধ্যমিকে তোমরা পড়েছো। তো সেখানে কি আলোচনা করেছিলেন স্যারেরা ক্লাসে, না বলেছিলেন যে উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। তার কারণ নতুন নতুন কক্ষের সংযোজন হয়। কক্ষ বাড়লে কি হবে, নিউক্লিয়াস এবং বহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যে দূরত্ব বাড়বে। দূরত্ব বাড়লে পরমাণুর ব্যাসার্ধ অবভিয়াসলি বাড়বে। তাহলে পরমাণুর ব্যাসার্ধ যদি এইভাবে বাড়ে, তাহলে লেফট টু রাইটে গেলে কমে গেল না। তারপরে এখানে যে ট্রেনটা আমরা পাচ্ছি, এই এই নতুন নতুন কক্ষ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কে কক্ষ, এল কক্ষ, কে এল এম কক্ষ, তারপর পরপর করে নতুন কক্ষ বাড়ছে বলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ছে, আকার বা ব্যাসার্ধ দুই বাড়ছে। তো যখন লেফট টু রাইটে যাব, পর্যায় বরাবর যাব, তখন কি হবে, কমবে। তখন কেন কমবে, তখন কমার কারণ হলো নতুন কোনো কক্ষের সংযোজন হবে না, কিন্তু বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা বাড়বে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে। ফলে নিউক্লিয় চার্জও বৃদ্ধি পাবে। ফলে নিউক্লিয়াস বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে সরে আসবে, অর্থাৎ কাছাকাছি আসার ফলে পরমাণুর আকার বা সাইজ কমে যাবে। তাহলে উদাহরণ কি যেতে পারি আমরা, অ্যাজ ফর এক্সাম্পল, এদিকে গেলে আমরা কি পাবো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। দেখা গেছে ক্রমাগত আকার বাড়ে। আবার যদি এদিকে যাই কমে কিভাবে, অর্থাৎ এই আবার যদি লিথিয়াম থেকে আমরা ওদিকে যাই কি হবে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, পরপর ছোট হয়ে যাচ্ছে। এই হলো আমাদের এক্সাম্পল। তো নাম্বার 1 অ্যাটমিক সাইজ হলো বা অ্যাটমিক রেডিয়াই, পরমাণুর আকার। তো এরপরে চলে যাই আমরা আয়নিক রেডিয়াই। নাম্বার 2
আয়নিক রেডিয়াই। তো এই যে আয়নিক রেডিয়াই, আয়নীয় ব্যাসার্ধ, এই আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি পাবো? অ্যাকচুয়ালি আয়নীয় ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা দেখতে পাই, কিন্তু প্রশ্ন আসছে আয়ন, আয়ন মানে আবার এখানে দু প্রকার থাকছে, ক্যাটায়ন অ্যানায়ন। তাহলে প্রথম আমরা চলে আসছি ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে হবে, আমি দুটো জিনিস নিলাম, একটা সোডিয়াম, একটা সোডিয়াম প্লাস। তার প্রশ্ন হচ্ছে কার সাইজ ছোট বা বড়? তো সোডিয়ামের থেকে দেখা গেছে সোডিয়াম প্লাসের আকার ছোট, তার মানে সোডিয়ামের আকার বড়। প্রশ্ন হচ্ছে সোডিয়ামের আকার বড় কেন? কারণ সোডিয়ামের বহিস্থ কক্ষ থেকে যখন একটা ইলেকট্রন অপসারিত হয় তখনই প্লাস হয়। তাহলে যদি সেটা প্লাস হয়, বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনটা অপসারিত হয়, তখন নিউক্লিয়াস আর বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে দূরত্ব কমবে, আকর্ষণ বল বাড়বে, আকার ছোট হবে। অনুরূপে চলে আসি আমরা অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে কি আসছে না, এই যে অ্যানায়ন, এই অ্যানায়নের ক্ষেত্রে আমরা দেখবো, আমরা উদাহরণ নিচ্ছি Cl আর Cl মাইনাস। তো Cl আর Cl মাইনাসের মধ্যে এখানে ইলেকট্রন নতুন করে অ্যাড হয়েছে, তাই মাইনাস। বলতে পারি বহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা বাড়লো কিন্তু নিউক্লিয়াসের চার্জ একই। তাহলে নিউক্লিয়াসের যদি চার্জ একই থাকে, বহিস্থ কক্ষে ইলেকট্রন বাড়ার অর্থ হলো আকর্ষণ বল কমে যাওয়া, তার মানে ব্যাসার্ধ বাড়বে। তাই কিন্তু আমরা আরেকটি কেস যাচ্ছি, যেটা স্পেশাল কেস, কি আইসো ইলেকট্রনিক আয়ন। আইসো ইলেকট্রনিক আয়ন কাকে বলবো? না, যে সমস্ত আয়নে ইলেকট্রনের সংখ্যা সমান, ঠিক তাই। তাহলে যে সমস্ত আয়ন, সে ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে, যাদের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা সমান তাদের বলি আইসো ইলেকট্রনিক। আর এই আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে দেখা গেছে সাইজ গুলো আমরা কিভাবে মেজারমেন্ট করবো। তো আমরা এরকমই বেশ কিছু আয়ন নিচ্ছি, O2 মাইনাস, Na প্লাস, M মাইনাস, Ne, ম্যাগনেসিয়াম 2 প্লাস, Al3 প্লাস, এটসেট্রা আমরা নিয়ে নিলাম। তো এক্ষেত্রে আমরা দেখব, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্লাসও রয়েছে, মাইনাসও রয়েছে, প্লাস মাইনাস নেই, এমন এমন পরমাণুও রয়েছে, তার মানে সবগুলো মিশিয়ে রয়েছে। তাই এমন গুলোর ক্ষেত্রে আমরা তাদের ব্যাসার্ধ অনুসারে সাজাবো। তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এদের আইসো ইলেকট্রনিক বলে কেন? সম ইলেকট্রন সম্পন্ন আয়ন কেন বলে? কারণ প্রত্যেকটা ক্ষেত্রে দেখে নাও তোমরা, ইলেকট্রনের সংখ্যা সমান। অক্সিজেন 8 নম্বরে রয়েছে, মাথায় 2 মাইনাস মানে 10টা ইলেকট্রন। সোডিয়াম 11 নম্বরে রয়েছে, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে মানে বহিস্থ কক্ষে 10। ফ্লোরিন 9 নম্বরে রয়েছে, বহিস্থ কক্ষে একটা নতুন ঢুকেছে, তাই M মাইনাস মানে 10। এইভাবে প্রত্যেকটাতে 10টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে এখন আমরা বিচার করব কি না, প্রত্যেকের বহিস্থ কক্ষ যদি সমান হয়, তাহলে ভেতরে নিউক্লিয়াসের চার্জ কোথায় বেশি কম? যেক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ বেশি হবে, সেক্ষেত্রে সেই বেশি নিউক্লিয়ার চার্জ বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। অর্থাৎ পার্টিকুলার কেস অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে নিউক্লিয়াসের চার্জ বেশি, কারণ তার অ্যাটমিক নাম্বার বেশি। তাই নিউক্লিয়াসের চার্জ বেশি হওয়ার ফলে সমান সংখ্যক বহিস্থ কক্ষের ইলেকট্রনকে বেশি জোরে আকর্ষণ করবে। তাই সেক্ষেত্রে পরমাণু আকার, আয়নটার আকার সব থেকে ছোট হবে। অন্যদিকে O2 মাইনাস অ্যানায়ন, নিউক্লিয়াসের চার্জ কম কিন্তু বহিস্থ কক্ষে সেম 10টা করে ইলেকট্রন রয়েছে, তাহলে এক্ষেত্রে কিন্তু আকার বেশি হবে, কারণ আকর্ষণ কম হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যদি এদেরকে আয়নিক রেডিয়াই অর্থাৎ ব্যাসার্ধ অনুসারে সাজায়, তাহলে সব থেকে বড় হবে O2 মাইনাস, তারপরে হবে M মাইনাস, তারপরে হবে Ne, তারপরে রয়েছে Na প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে Al3 প্লাস। তার মানে বলতে চাইছি আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে যত বেশি পজিটিভ চার্জ হবে তার আকার তত ছোট হবে, যত বেশি নেগেটিভ চার্জ হবে তার আকার তত
বড় হবে। এই হলো আইসো ইলেকট্রনিক আয়নের ক্ষেত্রে ব্যাসার্ধের ক্রম। তাহলে আমরা দুটো পয়েন্ট করলাম, আয়নিক রেডিয়াই আর তার আগে করেছি অ্যাটমিক সাইজ বা অ্যাটমিক রেডিয়াই। এবার নাম্বার 3, আয়োনাইজেশন পোটেনশিয়াল। এটাও কিন্তু ছিল তোমাদের। তো আয়োনাইজেশন পোটেনশিয়াল কি ছিল? আয়োনাইজেশন পোটেনশিয়াল, এই আয়োনাইজেশন পটেনশিয়ালকে আমরা বলি আইপি বা আয়োনাইজেশন পটেনশিয়াল। তো আয়োনাইজেশন পটেনশিয়াল বলতে আমরা কি বুঝি? মাধ্যমিকে ছিল কি ছিল, যে কোনো পরমাণুর গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করলে বা অপসারিত করে ক্যাটায়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দিতে হয়, অর্থাৎ যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই বলবো আয়নায়ন বিভব, আয়নীভবন বিভব বা আয়নাইজেশন পটেনশিয়াল। এখন প্রশ্ন হচ্ছে, এই আয়নায়ন বিভব বা আয়নাইজেশন পটেনশিয়ালের বেলায় বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন, তবে গ্যাসীয় অবস্থায় ঘটবে, এই যে সংজ্ঞাটা আমরা বললাম, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে নিয়ে আসতে পারি? অর্থাৎ উদাহরণ দিয়ে, এম একটা মেটাল গ্যাসীয় অবস্থায় আছে, সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করব, তার জন্য শক্তি লাগবে, শক্তিটাকে আমরা আই বললাম, এনার্জি দিলে বেরোবে একটা ইলেকট্রন, মাথায় হবে এম প্লাস জি, ইলেকট্রন কেউ মাইনাস দেয়, কেউ এমনি ইলেকট্রন লিখে একই জিনিস বোঝায়। তো এই যে আমরা পেলাম, পরমাণু গ্যাসীয় অবস্থায় রয়েছে একটা মেটাল, তার কাছ থেকে একটি ইলেকট্রনকে বের করে ক্যাটায়নে পরিণত করব, তার জন্য যে শক্তি লাগবে সেটাকেই বলবো আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নী ভবন বিভব বা আয়নায়ন বিভব ইত্যাদি। তো প্রশ্ন আসছে, এই যে আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়ন ভবন বিভব, এটা লেফট টু রাইটে গেলে কি হবে, অর্থাৎ পর্যায় বরাবর গেলে কি হবে, টপ টু বটম শ্রেণী বরাবর গেলে কি হবে? নর্মালি দেখা গেছে যদি আমরা লেফট টু রাইট অর্থাৎ পর্যায় বরাবর যাই, ডিক্রিজ করবে, পরে ইনক্রিজ করবে, কিন্তু যদি টপ টু বটমে যাই সবসময় ডিক্রিজ করবে। তাহলে এই যে ডিক্রিজ করবে, এটা ডিক্রিজ এবং নেক্সট পরে কি আসবে, ইনক্রিজ করবে। তাহলে ডিক্রিজ আর ইনক্রিজ ওখানে করবে, আর এর বেলায় কেবলমাত্র ডিক্রিজ। তো এটাকে আমরা উদাহরণ দিয়ে বলতে পারি। এটাকে আমরা কিভাবে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এবং আসছি আমরা, তো উদাহরণ দিয়ে বোঝানোর আগে একটু আমরা দেখে নিই যে এই আয়নাইজেশন পটেনশিয়াল বা আই, এটা কিভাবে আমরা পাচ্ছি এর সম্পর্কে একটু ডিটেইলস আমরা জেনে নিচ্ছি। তো আমরা প্রথমে ধরে নাও তোমরা এম একটা মেটাল গ্যাসীয় অবস্থায় রয়েছে, সেখান থেকে এম এর মাথায় প্লাস একটি ইলেকট্রন রয়েছে, সে ইলেকট্রনটা বেরিয়ে যাচ্ছে, তার জন্য শক্তি লাগলো I1। এবার ওখান থেকে আরেকটি ইলেকট্রন আমি বের করেছি, তাহলে কি দাঁড়াবে, এটার নাম দিলাম I2। পরের একটা ইলেকট্রন বের করছি, সেকেন্ড ইলেকট্রন, তখন একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বলে নেগেটিভ সাইন, এম এর মাথায় 2 প্লাস গ্যাস। আমি আরেকটা ইলেকট্রন বের করছি, I3, একটা ইলেকট্রন, এম এর মাথায় 3 প্লাস গ্যাস। তাহলে দেখতে পাচ্ছি একে বলবো প্রথম আয়নায়ন বিভব, একে বলবো দ্বিতীয় আয়নায়ন বিভব, একে বলবো তৃতীয় আয়নায়ন বিভব। প্রতি ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় একটা করে ইলেকট্রন বের করছি। আমার কোশ্চেন তোমাদেরকে, আমি তোমাদের নির্ণয় করতে দিলাম এই এমসিকিউ, এই I1 I2 I3 এদের মধ্যে রিলেশন কি, অর্থাৎ I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3। নাম্বার 2, I1 greater than I2 greater than I3। নাম্বার 3, I1 less than I2 less than I3। নাম্বার ডি, ফোর্থ, নাম কোনটি নয়।
তাহলে এই যে তোমাদেরকে কোশ্চেনটা দিলাম, যে আমি আবার মনে করে দিচ্ছি তোমাদের, প্রতি ক্ষেত্রে একটা করে ইলেকট্রন বের করেছি, একে বলবো প্রথম আয়নের বিভব, একে বলবো দ্বিতীয়, একে বলবো তৃতীয়। তাহলে I1, I2, I3 তিনটে আলাদা নাম দিয়েছি, প্রতি ক্ষেত্রে একটা ইলেকট্রনই বের করছি এবং বহিষ্ঠ কক্ষ থেকে। তাহলে তোমরাই বলো এই তিনটের মধ্যে কি রিলেশন আসতে পারে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক কি? প্রতি ক্ষেত্রে কি সমান এনার্জি লাগবে, না প্রতি ক্ষেত্রে পরপর এনার্জি কমে যাবে, না পরপর এনার্জি বেড়ে যাবে? তো এতক্ষণ আমি পড়ালাম, সেখান থেকেই তোমরা গেস করতে পারো। তাহলে নিঃসন্দেহে এই যে আমি করালাম তোমাদের, এখান থেকে পরিষ্কার হচ্ছে তোমাদের যে একই এনার্জি লাগবে না। কেন? কারণ প্রতি ক্ষেত্রে তো পরমাণুর আকার সমান থাকছে না, সেম থাকছে না। একটা করে ইলেকট্রন বেরোচ্ছে মানে পরমাণুর আকার ক্রমাগত ছোট হচ্ছে। ছোট যদি হয় তাহলে নিউক্লিয়াস আর বহিস্থ কক্ষ ইলেকট্রনের মধ্যে দূরত্ব কমছে, আকর্ষণ বল বাড়ছে, ফলে ওই ইলেকট্রনকে অপসারিত করতে গেলে এনার্জি বেশি লাগবে। তার মানে I1 এর থেকে I2 বেশি শক্তি লাগবে, কারণ পরপর আকার ছোট হচ্ছে। আবার I2 থেকে I3 বেশি লাগবে, তার মানে I1 এর থেকে I2 বেশি, I2 থেকে I3 বেশি। তার মানে শক্তি ক্রমাগত বেশি লাগবে, কারণ আকার ক্রমাগত ছোট হচ্ছে বলে। এরপরে চলে আসি এক্সাম্পল, যেটা আমি বলেছিলাম তখন। তো এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা আসি যে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। তো আমরা যদি সেকেন্ড পিরিয়ডের মৌলগুলোর কথা নিই আমরা, তো সেকেন্ড পিরিয়ডে কি কি মৌল রয়েছে তোমরা জানো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। যদি আমরা তৃতীয় পর্যায়ে যাই তাহলে একই আসবে, একই রকম ভাবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এবং আর্গন। তো প্রবলেমটা হচ্ছে, আমরা কি বলেছিলাম, লেফট টু রাইটে গেলে প্রথমে ডিক্রিজ করবে, এর থেকে এটা কমবে, কি এর ক্ষেত্রে যাওয়ার সময়। অর্থাৎ আমি বলেছিলাম এখানে ডিক্রিজ আর ইনক্রিজ করবে, যেহেতু প্রশ্নটা হচ্ছে। তো অর্থাৎ এই যে বাড়বে কমবে বলেছিলাম, কিন্তু উপর থেকে নিচের দিকে গেলে বলেছিলাম ক্রমাগত কমবে। কেন বলেছিলাম না, উপর থেকে নিচের দিকে গেলে কেন সমস্যা নেই, কারণ পরমাণুর আকার বাড়ছে। আকার যদি বাড়ে তাহলে দূরত্ব বাড়বে, দূরত্ব যদি বাড়ে আকর্ষণ বল কমবে, বহিস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে গেলে শক্তি কম লাগবে। ওকে, কিন্তু লেফট টু রাইটে গেলে আকার তো ক্রমাগত ছোট হচ্ছে, ছোট হলে তো আকর্ষণ বল বাড়বে, বহিস্থ কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে গেলে শক্তি বেশি লাগবে। তাই দেখা গেছে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি। ওকে, তাহলে বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হবে, কিন্তু এক্সেপশনাল কেস এই, বেরিলিয়ামের থেকে বোরনের কম। আবার কিন্তু স্বাভাবিক নিয়মে চলছে, এখানে আবার প্রবলেম, তারপর চলছে। কিন্তু প্রবলেম এই দুটো জায়গাতে কেন হলো? একই রকম ভাবে এখানেই সেই সমস্যা এবং এখানেও সেই সমস্যা। তো প্রশ্ন হচ্ছে এই প্রবলেমটা তৈরি এখানে হলো কেন? এখানে যে প্রবলেমটা করতে গেলে যেটা আমাদের কাজে লাগবে সেটা অ্যাটমিক স্ট্রাকচারে তোমরা জানবে, সেটা ইলেকট্রন বিন্যাস। আর ইলেকট্রন বিন্যাস থেকে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। ইলেকট্রন বিন্যাস করে দেখা গেছে বেরিলিয়াম আর বোরন, বেরিলিয়ামের রয়েছে 1s2 2s2, বোরনের রয়েছে 1s2 2s2 2p1। এখানে বেরিলিয়াম বহিস্থ কক্ষ 2s ফুলফিল অবস্থায়, তার ওখান থেকেই তোমরা জানবে এসে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে। তাই ফুলফিল বলে স্টেবল, স্টেবল বলে বহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনকে বের করতে গেলে বেশি এনার্জি প্রয়োগ করতে হয়। কিন্তু অন্যদিকে বোরন আকারে সামান্য ছোট হলেও কিন্তু 2p অরবিটাল ইলেকট্রন থাকায় বোরন সহজেই ইলেকট্রনটা দিয়ে দিতে পারে, কারণ ইলেকট্রনটা বেরিয়ে গেলে বরং 2s থাকবে, সেখানে ভর্তি থাকবে। তাই বোরনের থেকে বেরিলিয়ামের কাছ থেকে ইলেকট্রন বের করতে গেলে বেশি এনার্জি প্রয়োগ করতে হয়। তাই এই এক্সেপশনাল সিচুয়েশনটা এখানে তৈরি হয়, কারণ এখানে 2sটা ফুলফিল অবস্থায় রয়েছে বলে। তো অনুরূপ ঘটনা নাইট্রোজেন এবং অক্সিজেনের ক্ষেত্রে দেখতে পাই। নাইট্রোজেনের ক্ষেত্রে কি দেখতে পাই? 1s2 2s2 2p3
অক্সিজেনের ক্ষেত্রে 1s2 2s2 2p4। এই যে পিতে ওখান থেকেই পাবে তোমরা 6টা ইলেকট্রন থাকতে পারে, তবে ফুল ফিল্ড 3টে থাকলে হাফ ফিল্ড। হুন্ডের একটি ল রয়েছে, সেখান থেকে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা পরমাণু চায় হয় হাফ ফিল্ড আর ফুল ফিল্ড করো। তাই সেক্ষেত্রে নাইট্রোজেন অর্ধপূর্ণ বা হাফ ফিল্ড অবস্থায় আছে বলে অত্যন্ত স্টেবল হয়। স্টেবিলিটির কারণে ও ইলেকট্রন ছাড়তে চায় না, তাই অত্যন্ত সুস্থিত বলে। সেই কারণের জন্যই এনার্জি বেশি লাগছে ওখান থেকে ইলেকট্রন অপসারিত করতে, অর্থাৎ আয়নায়ন বেশি হয়। অন্যদিকে একটা অক্সিজেন চায় বরং একটা ইলেকট্রন বহিস্থ কক্ষ থেকে অর্থাৎ টুপি থেকে বের করলে অর্ধপূর্ণ হবে, তাই অর্ধপূর্ণের আশাতে একটা ইলেকট্রন অপেক্ষাকৃত সহজে বের করানো যায়। তাই এর থেকে আকার ছোট হলেও আয়নায়ন বিভবে নাইট্রোজেন এগিয়ে অক্সিজেনের তুলনায়। এই যে স্পেসিফিক ব্যতিক্রমিক যে কেসগুলো আমরা পাচ্ছি, এইগুলো আমরা গোল করে রেখেছি, রাউন্ড করে দিয়েছি, যেখান থেকে দেখতে পাচ্ছি ব্যতিক্রমিক কেসগুলো। ওই ব্যতিক্রম থেকে আমরা দেখা যাচ্ছে যে কেন এই প্রবলেমগুলো আসছে, অর্থাৎ নেচারের দিক থেকে একটু যেটা আমরা স্বাভাবিক ভেবেছিলাম সেটা কিছুটা অস্বাভাবিক নেচার আমরা দেখতে পাচ্ছি। আর এই অস্বাভাবিক নেচারে পাওয়ার কারণ তাদের হাফ ফিল্ড, ফুল ফিল্ড ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে। আমি একটা কেসে আলোচনা করলাম, একটা পর্যায়ে, পরের পর্যায়ে একই রকম ভাবে হবে এরকম। তো এবারে চলে আসি নাম্বার 4। তাহলে আয়নায়ন বিভব অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়াল আমাদের হয়ে গেল। এবারে আসছি আমরা কি পাচ্ছি নেক্সট। এটা বোধহয় তোমাদের মাধ্যমিকে পাঠে ছিল না, তো এটা নতুন। এখানে আমরা কি পাচ্ছি? ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তি, এটা নতুন 4 নম্বর। তো ইলেকট্রন অ্যাফিনিটি, তো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন অ্যাফিনিটি বা আসক্তি বলতে কি বোঝায়? এই ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় আয়নায়ন বিভবের মতো ঠিক উল্টোটা, গ্যাসীয় অবস্থায় হবে। সেখানে যেমন ছিল বহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রনকে অপসারিত করব, এখানে যুক্ত করব। তাহলে কোন পরমাণুর গ্যাসীয় অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন যোগ হলে অ্যানায়নে পরিণত হয়। সেক্ষেত্রে এই পরিবর্তনের জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলা হয় ইলেকট্রন আসক্তি। তার মানে এক্ষেত্রে শক্তি নির্গত হবে, ক্যাটায়নের সেখানে জায়গায় এখানে অ্যানায়নে পরিণত হবে। সব ঘটনায় বহিস্থ কক্ষে গ্যাসীয় অবস্থায় ঘটবে। তাহলে এক্স একটা আমরা নিচ্ছি, গ্যাসীয় অবস্থায় একটা ইলেকট্রন যোগ হচ্ছে, এক্স মাইনাস বিনিময়ে শক্তি নির্গত হলো। এই ইটাকেই বলবো আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। এখন প্রশ্ন আসছে এই ইলেকট্রন আসক্তির মান অনেক অনেক পর্যায়ে, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ব্যতিক্রমিক নেচার রয়েছে। তো আমরা এরকম একটি অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করি আমরা কোনো কোনো ক্ষেত্রে। তার মধ্যে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি ফ্লোরিন আর ক্লোরিন। নর্মালি দেখা গেছে যেটা স্বাভাবিক নেচার, এই ইলেকট্রন আসক্তির মানটা পর্যায় সারণীতে উপর থেকে যদি নিচের দিকে যাই আমরা ডিক্রিজ করবে অর্থাৎ কমবে, আর যদি এদিক থেকে এদিকে যাই তাহলে ইনক্রিজ করবে। অর্থাৎ পর্যায় বরাবর গেলে ইনক্রিজ করবে আর শ্রেণী বরাবর গেলে ডিক্রিজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ডিক্রিজিং, এটা ইনক্রিজিং, কিন্তু কেন? তার কারণ হচ্ছে একই কারণ, যখন আমরা উপর থেকে নিচের দিকে যাব আকার বাড়বে, দূরত্ব কমবে, অর্থাৎ দূরত্ব বাড়বে আকার বাড়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ নিউক্লিয়াসের বহিস্থ কক্ষের মধ্যে দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে। তাহলে বহিস্থ কক্ষে ইলেকট্রনের নেওয়ার প্রতি চাহিদা, টেন্ডেন্সি নিউক্লিয়াসের কমে যাবে। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাবে। তাই যদি হয় তাহলে হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে এর থেকে কম হওয়ার কথা, ফ্লোরিনের থেকে ক্লোরিনের কম হবে, কিন্তু ওখানেই ব্যতিক্রমিক কেস। দেখা গেছে ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ আসক্তির বিচারে এটা। কিন্তু প্রশ্ন কেন হলো ক্লোরিনের কেন ইলেকট্রন আসক্তি বেশি? কমার তো কথা। এই ব্যতিক্রমিক আচরণটা আমরা দেখতে পাই, আর এটাকে আমরা ব্যাখ্যা করবো সেই আগের জিনিসই, ইলেকট্রন বিন্যাস থেকে। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো এই ফ্লোরিন ক্লোরিনের একটু আচরণগত দিক থেকে যে অন্য বিহেভিয়ার আমরা পাই
সেই ইররেগুলারিটি আমরা দেখতে পাচ্ছি। তো দেখি আমরা কি পরিস্থিতি। এক হলো ফ্লোরিন, দুই হলো ক্লোরিন। ফ্লোরিন 9, ক্লোরিন 17। ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1:2, 2:2, 2p5। এখানে দাঁড়ায় 1:2, 2:2, 2p6, 3:2, 3p5। এর বাইরে রয়েছে 2p, বহিস্থ কক্ষের উপকক্ষটি এর 3p। তাহলে যদি আমরা সিম্পল নিউক্লিয়াস, কে কক্ষ, পরেরটা এল কক্ষ, এই হলো নিউক্লিয়াস। তাহলে এই কক্ষের বাইরের কক্ষে কটা ইলেকট্রন রয়েছে? 5টা। এবার যদি ক্লোরিনটা আঁকি আমরা, সেখানে রয়েছে 5টা ইলেকট্রন। সিম্পলি বোঝালে এরও বাইরে 5টা, ওর বাইরে 5টা, কিন্তু পার্থক্য রয়েছে এদের দুজনের মধ্যে ইলেকট্রনের গ্যাপ বা ব্যবধান, আর এখানে কম, এখানে বেশি গ্যাপ। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন ঢুকবে, তাহলে যদি গ্যাপ বা ব্যবধান বেশি হয়, এও তো ইলেকট্রন, তাহলে ওই ইলেকট্রনের সঙ্গে যে নতুন ইলেকট্রন ঢুকবে, অর্থাৎ ইনকামিং ইলেকট্রনের মধ্যে রিপালসার কাজ করতে পারে। ঠিক ঘটনাটা ওখানেই ঘটে ফ্লোরিনে। ফ্লোরিনের ক্ষেত্রে 2p অরবিটালের আকার ছোট হয়, ইলেকট্রনগুলির মধ্যে গ্যাপ বা ব্যবধান কম হয়, তাই কক্ষে উপস্থিত ইলেকট্রনের সঙ্গে নতুন আগত ইনকামিং ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ কাজ করে, ফলে ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারে না, তাই শক্তি সহজে নির্গত হয় না, তাই ইলেকট্রন আসক্তির মান কম হয়। অন্যদিকে ক্লোরিনের কেসটা সম্পূর্ণ আলাদা। তার ক্ষেত্রে আকারটা বড়, এদের একই সংখ্যক ইলেকট্রন বহিস্থ কক্ষে থাকলেও ইলেকট্রনের মধ্যে গ্যাপ বা ব্যবধান বেশি, ফলে নতুন ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারে, সেই জন্য সহজে শক্তি নির্গত হয়। তাই ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি। এই ইররেগুলারিটি বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা চলে যাচ্ছি ইলেকট্রন আসক্তি বা অ্যাফিনিটি। এরপরে লাস্ট ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। তো এই ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা তোমরা মাধ্যমিক এটা পেয়েছো, এখানে আমরা নতুন করে একটু বলছি, কারণ এটা ছিল তোমাদের মাধ্যমিক। তো চলে আসি আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা কি বুঝি। তো তড়িৎ ঋণাত্মকতা কি, কাকে বলে? দেখো, তড়িৎ ঋণাত্মকতা বলতে গেলে আমাদের একটু রাসায়নিক বন্ধন চ্যাপ্টার আমরা যে পড়ে এসেছি মাধ্যমিকে, সেখানে একটু লাগে। সেখানে কি হয়, দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণু সমযোজী বন্ধনের ক্ষেত্রে স্পেশালি একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণুর ওভারল্যাপ হয়, ফলে তাদের মধ্যে বন্ড ফরমেশন হয়। ওই বন্ডের জন্য দুটি পরমাণুর উভয়ই ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, অর্থাৎ বন্ধনে দুজনেরই ভূমিকা রয়েছে। কিন্তু প্রশ্ন, দুটো পরমাণু যদি সমান হয় সেক্ষেত্রে দুজনের ভূমিকা সমান, বন্ধন তৈরিতে পার্টিসিপেশন। কিন্তু প্রবলেম হচ্ছে যখন দুটো ভিন্ন পরমাণু হয়, তখন যদি তারা বন্ড ফরমেশন করে, প্রবলেম বা আপত্তি সেখানেই হয়। তখনই ওদের মধ্যে যে পরমাণু অপেক্ষাকৃত শক্তিশালী, তখন সেই পরমাণু চায় নিজের ক্ষমতাকে প্রয়োগ করতে। অর্থাৎ এখানে ক্ষমতা প্রয়োগ করার বলতে কি বুঝাচ্ছি না, বন্ডিং ইলেকট্রন জোড়কে যেটা ব্যবহার করার কথা ছিল দুজনের সমানভাবে, ব্যবহার করেও সমানভাবে, কিন্তু অপেক্ষাকৃত মোর মানে অ্যাক্টিভ পরমাণু, যাকে আমরা বলবো শক্তিশালী পরমাণু, সে কি করে, অন্য পরমাণুর কাছ থেকে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন জোড়কে কিছুটা নিজের দিকে টেনে নেয়। এখন ইলেকট্রনের ঘনত্ব যদি কারোর দিকে চলে আসে, সে হবে আংশিক ঋণাত্মক, আর যে পরমাণুর কাছ থেকে সরে যাবে সেখানে ঘাটতি হবে, সেখানে হবে আংশিক ধনাত্মক। এই ঋণাত্মক আর ধনাত্মক এই নিয়ে একটা দুটো মেরু আংশিক তৈরি হয়। এই যে ইলেকট্রন জোড়কে কোন একটা পরমাণু আরেকটা পরমাণুর কাছ থেকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে, ক্ষমতাকেই বলে ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। আমি একটা সিম্পল এক্সাম্পলে যাচ্ছি, দেখে নাও, যদি আমরা এইচ আর এইচ এর মধ্যে এই ঘটনা ঘটতো, তাহলে কিন্তু ইলেকট্রন নেগেটিভিটি কথাটা আসতো না, কারণ এইখানে রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে পেয়েছে যে সমানভাবে ব্যবহার করবে। এর একটা ইলেকট্রন রয়েছে, এরও একটা ইলেকট্রন,
এ ব্যবহার করছে ওর সঙ্গে হিলিয়াম তৈরিতে, এও ব্যবহার করছে হিলিয়াম তৈরি করছে, তাহলে সমানভাবে ব্যবহার করছে, তাই H2 পাচ্ছি। তাহলে এখানে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা আসছে দেখুন H আর Cl নিচ্ছি। কি প্রবলেম? না ক্লোরিন 17 নম্বরে রয়েছে টোটাল ইলেকট্রন, তাই ক্লোরিন চাইছে যদি আমরা আরেকটা ইলেকট্রন নিই, তাহলে 18 নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবো। আবার অন্যদিকে হাইড্রোজেন দেখেছি আমার একটি ইলেকট্রন রয়েছে, আমি যদি ক্লোরিনের কাছ থেকে একটা ব্যবহার করতে পারি, তাহলে দুজনের সমানভাবে ব্যবহার করব, আমি হয়ে যাব হিলিয়াম, ও হবে আর্গন, দুজনেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করব, তৈরি হবে যৌগ গঠন। কিন্তু সমস্যা এখানে বন্ড তৈরি হয়ে যাওয়ার পর বন্ধনে ইলেকট্রন আবদ্ধ ইলেকট্রন জোড়কে ক্লোরিন পরমাণু কি করে নিজের দিকে টেনে নেয়, ফলে এর মাথায় আংশিক নেগেটিভ, এর মাথায় আংশিক পজিটিভ। এই ইলেকট্রন জোড়কে ক্লোরিন পরমাণু হাইড্রোজেনের কাছ থেকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকেই বলে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এখন প্রশ্ন আসছে এই ইলেকট্রোনেগেটিভিটি আবার টপ টু বটমে গেলে কি হবে, অর্থাৎ শ্রেণী বরাবর গেলে কি হবে, লেফট টু রাইট অর্থাৎ পর্যায় বরাবর গেলে কি হবে। দেখুন যদি আমরা এদিকে যাই, ক্রমাগত যদি এদিকে যাই তাহলে ক্রমাগত ডিক্রিজ করবে, অর্থাৎ আর যদি এদিকে যাই তাহলে ইনক্রিজ করবে। তাহলে কেন প্রশ্ন আসছে? না স্বাভাবিক, যত উপর থেকে নিচের দিকে যাব পরমাণুর আকার বাড়বে, দূরত্ব বাড়বে, আকর্ষণ বল কমবে, তখন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার প্রবণতা কমবে। কিন্তু অনুরূপে যদি আমরা ওটা যাই ঠিক উল্টো ভাবে আমরা ব্যাখ্যা করি, কিন্তু প্রশ্ন আসছে তাহলে এই যে আমরা এত মৌল জানি, আগের ভিডিওতে বলেছি যে 118তম মৌল পর্যন্ত, এদের মধ্যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন। এই জন্য হ্যালোজেন শ্রেণীর মৌলের মধ্যে একে সুপার হ্যালোজেন বলে, এর বেশ কিছু ব্যতিক্রমিক আচরণ রয়েছে হ্যালোজেনের মধ্যে। আবার সব থেকে তড়িৎ ধনাত্মক কাকে বলবো? ফ্রান্সিয়ামকে। যদিও ফ্রান্সিয়াম সম্পর্কে তথ্য না পাওয়া যায়, বর্তমানে সিজিএমকে বলা হয়, কিন্তু ফ্রান্সিয়াম হলো সবচেয়ে তড়িৎ ধনাত্মক। তাহলে তড়িৎ ঋণাত্মকতা আমরা কি কি বৃত্তান্ত এটা বললাম। অ্যাকচুয়ালি এই যে বিচারে আমরা এটা করা হয় কার সাপেক্ষে, বিজ্ঞানী পাউলিং, কলেজে গেলে তোমরা পাবে এটা, যে বিজ্ঞানী পাউলিং একটা পাউলিং স্কেল নির্ধারণ করেছিলেন। সেই স্কেলে তিনি প্রত্যেকটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতা মেপেছিলেন। সেই মেপে দেখলেন যাকে পাউলিং স্কেল বলে, সেই স্কেলে দেখা গেছে ফ্লোরিন সব থেকে বেশি। সেই স্কেলে ফ্লোরিনের মান হলো 4, তার থেকে একটু কম কার 3.5 ক্লোরিন এবং নাইট্রোজেন, সরি অক্সিজেন 3.5, আর ক্লোরিন নাইট্রোজেন সমান এরা হলো 3, হাইড্রোজেন একটু পিছিয়ে 2.1। তার মানে এই যে পাউলিং স্কেলটা মেজারমেন্ট করা হয়েছে, একটা ফর্মুলা রয়েছে কিভাবে বের করানো যায়, তার জন্য অনেক মানে রয়েছে, ফর্মুলা সাহায্যে আমরা তাকে বের করতে পারি অনেক পরমাণু। সেসব আমাদের এখানে আলোচনার বিষয় নয়, আমরা শুধু তড়িৎ ঋণাত্মকতা কি কি বৃত্তান্ত এবং পিরিয়ডিক টেবিলে তার পর্যায় বরাবর গেলে কি পরিবর্তন হয়, শ্রেণী বরাবর গেলে কি পরিবর্তন হয় এবং কেন, এগুলো নিয়ে আলোচনা করবো এখানে। কিন্তু আমরা যখন কেমিস্ট্রি নিয়ে উঁচু ক্লাস যাবো তখন আমরা ওইগুলো নিয়ে আবার ডিটেলসে আলোচনা করবো, আমরা আরো শিখবো, আরো আমরা জানবো। তো যাই হোক, তাহলে এই হলো আমাদের পিরিয়ডিক যে ট্রেন্ডস গুলো ছিল, অর্থাৎ পর্যায়বৃত্তের ধর্মগুলো, সেটা ফিজিক্যালি বা কেমিক্যাল প্রপার্টিস যেগুলো এলিমেন্টের চেঞ্জ হচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম। তার মধ্যে আমরা বেশ কিছুটা নিয়ে আমাদের আরো কিছুটা রয়ে যাচ্ছে পাঠ, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আবার এটা নিয়ে পরের অংশটা নিয়ে আলোচনা করব। তো আজকে যে আমরা অংশটা তোমাদের সামনে আলোচনা করলাম, এতে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর এমনি পরের পাঠে তো আমি অবশ্যই বলেছি যে আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।